হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো গতকালকে ডাব্লিউবিপিআরবির দ্বারা ডাব্লিউবিপিএসআই এর এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে। সকলে তোমরা জানো এবং যারা এক্সামটা দিয়েছো আশা করছি সকলের এক্সামই ভালো হয়েছে। গতকালকে আমিও তোমাদের মতো একজন অ্যাসপিরেন্ট হিসেবে ডাব্লিউবিপিএসআই এর এক্সাম দিতে গিয়েছিলাম এবং আমার এক্সামে কীরকম অভিজ্ঞতা হয়েছে, পরীক্ষা কীরকম দিয়েছে, নাম্বার কীরকম আসতে পারে এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, তো সেটার কী রেজাল্ট হয়েছে, পাস করেছি কিনা এবং কীরকম নাম্বার পেয়েছি, তো সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যারা অ্যাসপিরেন্ট রয়েছে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমাদের কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। আর যেহেতু দীর্ঘদিন পর এই চ্যানেলে ভিডিও আসছে তো রিচ কিছুটা ডাউন হতে পারে, তো তোমরা পারলে একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো প্রথমে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের রেজাল্ট সম্পর্কে বলি। তোমরা অনেকে এই এক্সামটা দিয়েছিলে 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে হয়েছিল এই এক্সামটা। তো এই এক্সামটা তখন আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে জয়েনিং হয়নি, তো তার আগে এক্সামটা হয়েছিল, তো তখন এই এক্সামটা দিয়েছিলাম। তো কিছুদিন আগে এটা রেজাল্ট দিয়েছে এবং বর্তমানে আমরা ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করি। তো ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল 114 মেল ক্যান্ডিডেটদের এবং জেনারেল ছিল 126। আর আমি যে নাম্বারটা পেয়েছিলাম সেটা হচ্ছে 139 নাম্বার। তো ওটাতে আমি জেনারেল থেকে এখন বর্তমানে পাস করে রয়েছি এবং আগামীতে মাঠ হবে, নভেম্বর মাসে শোনা যাচ্ছে যে মাঠ হতে পারে, তো তার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। আর তোমরা যারা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সামটা পাস করে রয়েছো তো তোমরাও এখন থেকে গ্রাউন্ডের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আর 1 মাস মতো হয়তো সময় আছে হাতে। আর এখন যেহেতু 200 মিটারের ট্র্যাকই বেশিরভাগ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু রানটা ভালোভাবে প্রস্তুতি না নিলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সকলে ভালোভাবে মাঠটার প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক সকলকে। আর এরপরে বলি গতকালকের এক্সপিরিয়েন্স। তো গতকালকে যে প্রশ্ন দিয়েছে তোমরা যারা এক্সাম দিয়েছো বা দাওনি কিন্তু কোশ্চেন দেখেছো, তো কোশ্চেনের লেভেল মোটামুটি ঠিকঠাকই ছিল। খুব যে কঠিন প্রশ্ন ছিল এরকমও না। আর যেহেতু এক্সামটাতে 1.5 ঘন্টা টাইম থাকে, তো ম্যাথ রিজনিং যে 25-50 থাকে, তো সেগুলোকে সলভ করার জন্য এনাফ টাইম পাওয়া যায় এবং বাকি থাকে 50টা জিকে। আর যাদের এখন ভালোভাবে প্রস্তুতি রয়েছে তো জিকেতেও আটকানোর কথা না, কারণ বেশিরভাগই হচ্ছে স্ট্যাটিক জিকে এবং প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দেওয়া। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যাও খুব একটা বেশি যেহেতু ছিল না, তো জিকে থেকেও ভালো স্কোর করারই কথা। তো এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এক্সাম হলে কীরকম ক্যান্ডিডেট উপস্থিত ছিল বা পার্সেন্টেজ কীরকম ছিল সেই বিষয়ে। আর তোমরা যারা এক্সাম দিয়ে এসেছো তো তোমাদের ঘরে কীরকম প্রেজেন্ট ছিল সেই জিনিসটা তোমরা শেয়ার করতে পারো, তাহলে একটা মোটামুটি অনুমান করা যেতে পারে কীরকম ক্যান্ডিডেট এই এক্সামটা দিয়েছে, কত পার্সেন্টেজ। তো আমাদের রুমে টোটাল সিট ক্যাপাসিটি ছিল 20 জনের। 10টা বেঞ্চ ছিল, 2জন করে ক্যান্ডিডেট, তো 20টা সিট ক্যাপাসিটি ছিল। তো আমাদের রুমে প্রেজেন্ট ছিল হচ্ছে 11 জন, মানে ওটা পার্সেন্টেজগুলো মোটামুটি 55% মতো আমাদের রুমে প্রেজেন্ট ছিল। আর আমাদের সেন্টারের বেশ কয়েকটা রুমে আমি ঘুরে দেখেছি। তো 10:30টার দিকে যেহেতু গেট বন্ধ হয়ে গিয়েছিল, তো তারপর আর কোনো ক্যান্ডিডেটকে আর এক্সাম সেন্টারে অ্যালাউ করা হয়নি, যেটা অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশনে লেখা ছিল। তো সেই মতোই রুলস ফলো করা হয়েছে। আর 10:30টার পরে আমি বেশ কয়েকটা রুমে দেখলাম, তো মোটামুটি 60-70% মতো ক্যান্ডিডেট উপস্থিত ছিল। তার থেকে বেশি কোনো ঘরে আমি দেখতে পাইনি। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল, কারণ অনেক দিন আগে যেহেতু এই ফর্ম ফিল আপটা হয়েছে, তো তারপরে অনেকে অনেক জায়গায় চাকরি পেয়ে গেছে। আর তাছাড়া অন্যান্যবার যেরকম নিজের ডিস্ট্রিক্টে সেন্টার দেওয়া হয়, তো যারা হয়তো সিরিয়াস ক্যান্ডিডেট না এক্সামটাকে এক্সপিরিয়েন্স করার জন্য দিতে যাচ্ছে তারাও চলে যায়, কিন্তু এবার সেরকম হয়নি। এবার প্রত্যেককে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে যেহেতু সেন্টার দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল না তারা অনেকেই যায়নি, তো তার জন্য অ্যাবসেন্টের পরিমাণটা আমার বেশি বলে মনে হচ্ছে। আর তোমাদের রুমে কীরকম কি অ্যাবসেন্ট ছিল বা প্রেজেন্ট ছিল, তো সেই রেশিওগুলো তোমরা লিখতে পারো। তো এবার আসি আমার এক্সামটা কীরকম হয়েছে, কতগুলো অ্যাটেম্প্ট করেছি, ঠিক কীরকম হয়েছে, ভুল কীরকম হয়েছে সেই বিষয়গুলোতে। তো 1 ঘন্টার এক্সাম যেগুলো হয় ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের ক্ষেত্রে, তো সেখানে ম্যাথ রিজনিং করতে গিয়ে কিছুটা সময় কম পাওয়া যায় এবং সেখানে তাড়াহুড়ো করে করতে হয়। তো এই বিষয়টা আমার ফিল হয়নি একবারও, কারণ এনাফ টাইম পেয়েছি ম্যাথ রিজনিং করার ক্ষেত্রে। আর জিকেগুলো স্ট্যাটিক ছিল এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশিরভাগ ছিল, সেই জন্য জিকেতে মোটামুটি নাম্বার ভালো হয়েছে। টোটাল 100টা প্রশ্ন ছিল, তার মধ্যে আমার অ্যাটেম্প্ট হয়েছে 89। 11টা প্রশ্ন পারিনি, তার মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটা পারিনি, আর কয়েকটা রিজনিং বাদ গিয়েছে। আর ম্যাথ মোটামুটি
অনেকটাই পেরেছি, তবে কিছু ম্যাথ থেকে বাদ গিয়েছে, তো 11টার মতো বাদ গিয়েছে। 89 টোটাল অ্যাটেম্প্ট ছিল। আর ফাইনাল অ্যান্সার কি এখনও যেহেতু দেয়নি, সেই জন্য অ্যাকিউরেট নাম্বার বা কত পাবো এক্স্যাক্টলি সেটা বলা যাচ্ছে না। তবে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার কি অ্যানালাইজ করার পরে এবং মিলে দেখার পরে দেখলাম যে মোটামুটি ওই 145 বা 150 এর আশেপাশে কিছু একটা নাম্বার থাকবে। ফাইনাল অ্যান্সার কি দেখ, তারপরে তখন বোঝা যাবে যে কীরকম নাম্বার আসবে। তবে মোটামুটি মনে হচ্ছে যেটা যে পাস হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আর যেহেতু এরপরে কেপিএসআই এরও মেন্স হবে, তো তার জন্য তো এখন থেকে ডেসক্রিপটিভের পড়াশোনা টুকটাক চলছে। তো এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য বলি। যদি তোমাদের সাব ইন্সপেক্টরটাই মানে মেন টার্গেট থাকে যে সাব ইন্সপেক্টর হতে হবে, তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা শুরু করে দাও। আর একটা জিনিস যেটা সকলের এখন মাথায় ঘুরবে, কালকে এক্সাম হয়েছে, তো এখন থেকে কাট অফ কত যেতে পারে বা কীরকম নাম্বার পেলে ডাক পেতে পারো সেই নিয়ে একটা মানে টেনশন সকলের মধ্যে কাজ করবে। তো এর আগেও আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যখন এক্সাম দিয়েছিলাম এবং অ্যানালাইজ করেছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেছিলাম, তো আমারও প্রথম মনে হয়েছিল যে ভ্যাকেন্সি কম রয়েছে এবং প্রশ্নের লেভেল যেরকম আছে, তো কাট অফ হয়তো অনেকটাই হাই যাবে। তো প্রথম ক্ষেত্রে আমিও হয়তো এক্সপেক্ট করিনি যে পাস করে যাব বা কিছু। তো এই জিনিসটাই হয় সাধারণত, মানে যখন এক্সাম দিয়ে আসার পরে মনে হয় যে এক্সাম সহজ ছিল, ভ্যাকেন্সিও খুব বেশি নেই, তো সেক্ষেত্রে হয়তো কাট অফ অনেকটা বেশি যেতে পারে। কিন্তু যখন রেজাল্ট দিল তখন দেখলাম যে কাট অফ মানে আগে যেরকম যায় সেরকমই গিয়েছে। আর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের থেকে এটা যেহেতু ভ্যাকেন্সি অনেকটাই বেশি রয়েছে, ওটাতে 309টা ছিল, এটাতে 1138টা। তো সেক্ষেত্রে যদি 20 জন পাস করানো হয় তো 22,000-এর মতো ছেলে পাস করানো হবে। তো সেক্ষেত্রে অনেকটাই হিউজ নাম্বার এটা। তো সেক্ষেত্রে কাট অফ আমার মনে হয় না যে লেভেল যেরকম ছিল খুব একটা কাট অফে প্রচুর পরিমাণে এফেক্ট পড়বে। ওই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে যেরকম কাট অফ গিয়েছে, তো আমি মনে করি ওই আশেপাশে কিছু একটা থাকবে, খুব একটা বেশি হেরফের হবে না। অনেকে এই টাইমে তোমাদেরকে যারা হয়তো একটু বেশি পেয়েছে ডিমোটিভেট করতে পারে, বা তাদের নাম্বারটা শুনে মনে হতে পারে যে আমার হয়তো নাম্বার কম এসেছে, আমার হয়তো পাস হবে না। তো তার জন্য অনেকে ডেসক্রিপটিভের প্রিপারেশন এখন থেকে নেবে না, প্রিলি রেজাল্টের জন্য ওয়েট করবে। কিন্তু প্রিলির রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় যেহেতু থাকবে না, তাই আমি বলবো মোটামুটি 120+ যাদের স্কোর রয়েছে সকলে মেন্সের জন্য প্রস্তুতি শুরু করো এখন থেকেই। আর ডেসক্রিপটিভের প্রস্তুতি অনেকটা লং টাইমের একটা ব্যাপার, তো তার জন্য এখন থেকে যদি শুরু না করো তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে গিয়ে পাস করাটা মানে মেন্সে পাস করাটা খুব একটা সমস্যার মধ্যে দাঁড়াবে। আর যাদের গ্রাউন্ডে যারা একটু কাঁচা রয়েছে, তো গ্রাউন্ডের জন্য এখন থেকে প্রস্তুতি নাও, কারণ 3 মিনিট 800 মিটার এটা কিন্তু খুব একটা সহজ রান না, যতটা সহজ মানে শুনতে লাগে। আর যেহেতু এখন 200 মিটারের মানে ট্র্যাক করা হয়, তো সেক্ষেত্রে 4টে রাউন্ড, তো যথেষ্ট মানে টাফ রয়েছে, খুব একটা ইজি জিনিস না। তো সকলে ভালোভাবে এক্সাম দাও এবং আপকামিং যাদের ডাব্লিউবিপি এবং কেপির কনস্টেবলের এক্সামগুলো রয়েছে তারাও অবশ্যই ভালো করে এক্সামগুলো দাও। সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।